আমরা করছি ক্লাস 11 এর কেমিস্ট্রি ক্লাস। আমরা পড়ছিলাম রাসায়নিক তাপগতিবিদ্যা বা কেমিক্যাল থার্মোডাইনামিক্স। আজকে আমাদের 4th ক্লাস পার্ট 4। তো আমরা এর আগে অবধি প্রথম সূত্র পড়েছি এনথালপি, থার্মোকেমিস্ট্রি, তাপ রসায়নের থেকে যে অ্যাপ্লিকেশনগুলো থাকে মেনলি অঙ্কগুলো, সেগুলো আমরা পড়েছি আগের ক্লাসে। এই ক্লাসে আমরা এনট্রপির কথা পড়ব। তো এনট্রপির কথা পড়তে গেলে তার আগে আমাদের কিছু জিনিস জানার দরকার, সেটা আমি তোমাদের আগে বলে নেব। তো দেখো, আমরা তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ে এলাম। প্রথম সূত্র কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশনস আছে। যেমন প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে একটা শক্তির একটা সংরক্ষণ, কনজারভেশন অফ এনার্জি সম্বন্ধে জানতে পেরেছি যে একটা শক্তি থেকে আরেকটা শক্তির একটা কনভার্সন সম্ভব। সেটা আমরা দেখেও এসেছি বিভিন্নভাবে, কিন্তু এটা আমরা জানতে পারিনি যে কখন একটা এনার্জির মানে একটা রাসায়নিক বিক্রিয়া ঠিক কোন অভিমুখে ঘটবে এবং কেনই বা ঘটবে, এবং সেই একটা নির্দিষ্ট অভিমুখে বিক্রিয়াটা ঘটা সম্ভব কি সম্ভব না, এই যে দিকগুলো, এই দিকগুলো সম্বন্ধে কিন্তু আমরা প্রথম সূত্র থেকে কিছু তেমন জানতে পারিনি। তো এইটা হচ্ছে প্রথম সূত্রের লিমিটেশনস। তো আজকে আমরা যে অংশগুলো পড়বো, যে দিকটা পড়বো, সেইগুলো পড়ার পরে আমাদের কাছে এই দিকটা পরিষ্কার হবে যে একটা রাসায়নিক বিক্রিয়া কেন একটা নির্দিষ্ট অভিমুখে ঘটে এবং কেন সেই দিকে ঘটার তার প্রবণতা থাকে, এবং আমরা কিভাবে বুঝতে পারবো যে একটা রাসায়নিক বিক্রিয়া কোন অভিমুখে ঘটবে বা ঘটবে না। তো তার জন্য আমাদের আরও কিছু রাশির সাথে পরিচিত হওয়া দরকার। যেমন প্রথমেই হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস প্রসেস। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলতে কী বোঝায়? নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে যে সমস্ত প্রক্রিয়া বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই নিজে থেকে একটি নির্দিষ্ট দিকে সংঘটিত হয়, সেগুলোকে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস প্রসেস বলা হয়। যেমন দেখো, একটা উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে একটা নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তুর দিকেই সবসময় তাপ প্রবাহিত হয়। ঘরের উষ্ণতায় যদি খোলা পাত্রে জল রাখা হয়, জল সবসময় নিজে থেকেই বাষ্পায়নটা হয়। 0 ডিগ্রি সেলসিয়াস উচ্চ উষ্ণতার নিচে চলে গেলে জলের বরফে রূপান্তর হয়। তো এইগুলো প্রক্রিয়া আছে যেগুলো একটা সূচনা, হয়তো কোনো কোনো প্রক্রিয়া আছে যখন যেটা শুরু হতে হয়তো কোনো বাহ্যিক কোনো সাহায্যের প্রয়োজন হলো, কিন্তু একবার শুরু হয়ে গেলে আবার দেখা যায় যে বাহ্যিক সাহায্য ছাড়াই হয়তো স্বতঃস্ফূর্তভাবেই ঘটতে থাকলো। তো যেমন খোলা বাড়িতে যদি আমরা কয়লা রেখে দিই কিছুই হবে না, কিন্তু আমরা যদি একবার জ্বালিয়ে দিই সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জ্বলতেই থাকবে, বা মোমবাতিতে বাড়িতে জ্বালিয়ে দিলে সেটা স্বতঃস্ফূর্তভাবে জ্বলতেই থাকবে, তাই না? তো তাহলে আমরা কি বুঝতে পারছি যে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে যে সমস্ত প্রক্রিয়া আছে যেগুলো বাহ্যিক সাহায্য ছাড়াই নিজে নিজে একটা নির্দিষ্ট অভিমুখে ঘটতে থাকে, সেগুলোকে আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস প্রসেস বলবো। আচ্ছা, তাহলে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা নন স্পন্টেনিয়াস প্রসেস আমরা কাকে বলবো? যেসব প্রক্রিয়া নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে না তাদেরকে বলা হয় অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? বাইরে থেকে একটা ক্রমাগত শক্তি প্রয়োগ বা সাপ্লাইয়ের দরকার হয় নন স্পন্টেনিয়াস প্রসেস। যেমন ধরো, আমরা ভূপৃষ্ঠে কোনো জলাধার থেকে আমরা যদি উঁচু কোনো জায়গায় জলটা আমাদের তুলতে হয়, তাহলে ইঞ্জিনের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। ইঞ্জিন চালু করলে তবেই সেই জল উপরে উঠবে। যেরকম আমরা পাম্প চালিয়ে জল তোলা হয়, তোমরা ফ্ল্যাটে বাড়িতে যেখানেই থাকো সেখানেই দেখেছো যে ওখানে কোনো জলাধারের ক্ষেত্রে সেই জলটা তুলতে গেলে নিচের থেকে কোথাও উপরের দিকে আমাদের পাম্প চালানোর দরকার। তো এরকম কিছু কিছু উদাহরণ আমাদের জানা আছে যে যে প্রক্রিয়াটা বাইরের কোনো সাহায্য ছাড়া, শক্তি সাপ্লাই ছাড়া শুরু হতেই পারে না, হওয়া সম্ভব না, তাদেরকে আমরা বলছি অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা নন স্পন্টেনিয়াস প্রসেস। আচ্ছা, তো ভৌত প্রক্রিয়া ফিজিক্যাল প্রসেস এবং রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল প্রসেসের স্বতঃস্ফূর্ততা বা স্পন্টেনিটি। তো আমাদের অনেক রকম ভৌত প্রক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া জানা আছে যেগুলো বাহ্যিক সাহায্য ছাড়াই নিজে নিজে কিছু শর্ত সাপেক্ষে ঘটতে থাকে। তো এবারে প্রশ্ন হচ্ছে, কোন চালক বল বা ড্রাইভিং ফোর্সের প্রভাবে কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হতে পারে, সংঘটিত হতে পারে, তাই না? আচ্ছা, তো দেখো, আমরা এবারে পড়বার চেষ্টা করছি যে এনথালপি হ্রাসের মাধ্যমে সিস্টেমের স্থায়িত্ব লাভের প্রবণতা। অর্থাৎ আমরা এমন উদাহরণ দেখবো যে কিছু কিছু অভিজ্ঞতা আমাদের হয় যেখানে সিস্টেমের একটা স্বাভাবিক প্রবণতা বা একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে, যেখানে তাদের অভ্যন্তরস্থ শক্তি হ্রাস ঘটিয়ে বা যে কোনো সমস্ত বিক্রিয়াগুলো
স্বতঃস্ফূর্তভাবে ঘটে সেখানে এনথালপির একটা হ্রাস ঘটে। যেমন আমরা দেখতে পাই যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, আচ্ছা প্রথমে আমি ভৌত প্রক্রিয়ার কথা কিছু বলি, যে পর্বতের গ্রামে যখন বরফ গলা জল আস্তে আস্তে নিচের দিকে নামে, যে সমস্ত নদী বয়ে আসে নিচের দিকে, তাদের স্মৃতিশক্তি কমতে থাকে শেষ পর্যন্ত, পরে তারা যখন সমুদ্রে মিশে যাচ্ছে তখন এই জলের স্মৃতিশক্তি সম্পূর্ণরূপে অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো আবার এটা যদি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি, যেমন এখানে দুটো উদাহরণ লেখা রয়েছে, দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির প্রক্রিয়া, যেখানে এনথালপি হ্রাস হয়েছে, এনথালপি ঋণাত্মক হয়েছে এবং এটা স্বতঃস্ফূর্তভাবে হয়। বা জল উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, এখানে এনথালপি হ্রাস হয়েছে, এখানে এই বিক্রিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়। তো সেই জন্য মনে করা হতো যে কেবলমাত্র যেগুলো তাপমোচী, যেগুলো রাসায়নিক বিক্রিয়া, সেগুলো স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তার প্রয়োজনীয় শর্ত বা চালক বল বলে থাকি আমরা এটাকে, ড্রাইভিং ফোর্স হচ্ছে যে ডেল্টা এইচ এর মানটা যদি নেগেটিভ হয় তাহলেই সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াসলি হবে। কিন্তু সেটাই যে একমাত্র শর্ত বিক্রিয়াটা একটা স্পন্টেনিয়াসলি হওয়া, তা কিন্তু নয়। এবার আমরা পরবর্তী আলোচনা থেকে সেইটা বুঝতে পারবো। তো এবারে আমি এমন কিছু উদাহরণ তোমাদের দিচ্ছি যেখানে আমরা দেখতে পাবো যে সিস্টেমে এনথালপি বৃদ্ধি পায়, অর্থাৎ ডেল্টা এইচ পজিটিভ, কিন্তু তাও সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস। অর্থাৎ আমরা যেটা ভাবছিলাম যে ডেল্টা এইচ নেগেটিভ হলেই সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস হবে, তা কিন্তু নয়। সেটাই ডেল্টা এইচ নেগেটিভ হওয়াটাই কিন্তু একমাত্র ড্রাইভিং ফোর্স নয় কোনো একটা রাসায়নিক বিক্রিয়া স্পন্টেনিয়াস হওয়ার জন্য। আচ্ছা, তো যেমন দেখো ঘরের উষ্ণতায় যে জলের বাষ্পায়ন হয়, এটা কিন্তু একটা তাপগ্রাহী প্রক্রিয়া, এখানে ডেল্টা এইচ পজিটিভ, কিন্তু আমরা সবাই জানি এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, ন্যাচারালি ঘটে, স্পন্টেনিয়াসলি ঘটে। তাহলে এটা এমন একটা প্রসেস, স্পন্টেনিয়াস প্রসেস ইন হুইচ এনথালপি অফ দ্য সিস্টেম ইনক্রিজেস। তো যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে দিলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় অ্যামোনিয়াম আয়ন, এবং ক্লোরাইড আয়নে এটা ভেঙে যায়, এইটারও ডেল্টা এইচ পজিটিভ। তো এটাও কিন্তু একটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তার মানে কি বোঝা যাচ্ছে যে কোনো একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটার জন্য ডেল্টা এইচ এর মানটা ঋণাত্মক হওয়াটা অতি আবশ্যকীয় শর্ত নয়। ডেল্টা এইচ যদি পজিটিভ হয় তাহলেও কিন্তু সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবেই ঘটতে পারে। সুতরাং এটাই একমাত্র ড্রাইভিং ফোর্স নয়। তাহলে প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা কি করে বুঝবো যে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া একটা ঘটার একটা আবশ্যিক শর্তটা কি, ড্রাইভিং ফোর্সটা কি, এসব আমরা সেটা বোঝার চেষ্টা করি। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ও সিস্টেমের বিশৃঙ্খলতা বৃদ্ধির প্রবণতা, spontaneous process and tendency of increasing disorder in a system। তো দেখা যাচ্ছে যে আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেগুলো আমরা দেখছি সেগুলো স্বাভাবিক প্রবণতাই হলো সুবিন্যস্ত অবস্থাকে বিশৃঙ্খল করা। মানে একটা অর্ডার যেটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটাকে একটা ডিসঅর্ডার একটা আনা, সেটা হচ্ছে সেই সমস্ত প্রসেসগুলোই সেটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াসলি ঘটে। আমি তো বলবো যে শুধু যে কেমিস্ট্রিতে আমরা এই উদাহরণ দেখতে পাবো, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে না, তা নয়। তোমরা যদি ভেবে দেখো আমাদের ডেইলি লাইফেও এরকম এক্সাম্পল পাওয়া যায়। যেরকম আমি তোমাদের বলছি, স্টুডেন্টরা সবসময় কি চায়, গল্পগাছা করতে চায়, তারা কিন্তু নিজে থেকে যে খুব শান্ত হয়ে এক জায়গায় বসে পড়তে চায় এরকম নয়। ক্লাসে টিচার না থাকলে তাদের টেন্ডেন্সি হচ্ছে বিশৃঙ্খল অবস্থাটাকে বজায় রাখা, নিজের মতো গল্প করবে, খেলবে। তাহলে দেখো তারা সেটাই হচ্ছে স্পন্টেনিয়াসলি হয়, তাই না? টিচার ক্লাসে গিয়ে কিন্তু জোর করে তাদেরকে এক জায়গায় বসিয়ে পড়াশুনো করতে বাধ্য করায়, তাই না? তো সবারই একটা টেন্ডেন্সি হচ্ছে যেটাই স্পন্টেনিয়াসলি হয় সেটারই টেন্ডেন্সি হচ্ছে একটা তোমার বিশৃঙ্খল অবস্থার দিকে যাওয়া, একটা ডিসঅর্ডার আনা, তাই না? তো এটা যে শুধুমাত্র রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রেই হচ্ছে তা না, আমাদের ডেইলি লাইফেও হতে আমরা দেখি, নিশ্চয়ই বুঝতে পারছো, আমি তোমাদের বললাম। বা ছুটির সময় আমরা স্কুলে দেখি যে বাচ্চারা তখন মানে আমরা দাঁড়িয়ে থাকি, লাইন করাই, সেভাবে বার করি, তাই নইলে কিন্তু বিশৃঙ্খলভাবে ওকে ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে বেরিয়ে চলে যাবে। কারণ তাদের তখন একমাত্র মানে টেন্ডেন্সি হচ্ছে স্টেবিলিটি লাভ করার একমাত্র রাস্তা হচ্ছে কতক্ষণে তারা স্কুলের বাইরে বেরোবে এবং বাড়ি পৌঁছাবে। তো এটা যে শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেই দেখা যায় তা নয়, আমাদের ডেইলি লাইফেও কিন্তু দেখা যায়। তো এবার আমি রাসায়নিক বিক্রিয়ায় আসছি। তো দেখো, স্বাভাবিক চাপে 0 ডিগ্রি সেলসিয়াসের ওপরে হলেই বরফ কি হয়, স্বতঃস্ফূর্তভাবে জলে রূপান্তরিত হয়। জল হলে কি হলো, বরফ কঠিন সলিড স্টেট, তার থেকে জলে কিন্তু অণুগুলোর আকর্ষণ বল কম, অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়, তাই না? আচ্ছা, তারপরে জল থেকে যখন সে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে সেটাও স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস, কারণ এর ফলে সিস্টেমে কি হচ্ছে, বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাচ্ছে।
তো এইভাবে প্রত্যেকটা সিস্টেম তার মানে কি হচ্ছে যে এমন একটা অবস্থায় যেতে চায় যেখানে গেলে সিস্টেমে বিশৃঙ্খলতাটা অনেক বেড়ে যায়। কঠিন NH4 সেলকে জলে যোগ করলে একটা স্বতঃস্ফূর্তভাবে দ্রবীভূত হয়, কারণ কেলাসে যেগুলো আয়নগুলো সুসংবদ্ধভাবে ছিল, অ্যারেঞ্জ ছিল, সেটা তখন কি হচ্ছে, আয়নে ভেঙে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে, দ্রবণের সর্বত্র ছড়িয়ে পড়ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে দ্রবণে বিশৃঙ্খল অবস্থাটা বৃদ্ধি পাচ্ছে বলে এটা স্পন্টেনিয়াস হচ্ছে। কিন্তু আবার সিস্টেমের বিশৃঙ্খলতা হ্রাস পায় এরকম স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াও আমাদের জানা আছে, জানা যে নেই তা না। স্বাভাবিক চাপে 0°C উষ্ণতার নিচে জল স্বতঃস্ফূর্তভাবে বরফে পরিণত হয়। এই প্রক্রিয়ায় কিন্তু সিস্টেমের বিশৃঙ্খলতা হ্রাস পায়, কারণ জল থেকে সে বরফে চলে যাচ্ছে, অনেক একটা অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট। তো সেখানে বরফের তুলনায় কিন্তু জলে বিশৃঙ্খলতার মাত্রাটা অনেক বেশি ছিল। স্বাভাবিক চাপে 100°C উষ্ণতার নিচে জলীয় বাষ্প আবার স্বতঃস্ফূর্তভাবে জলে পরিণত হয়। জলীয় বাষ্প থেকে জলে পরিণত হলে সেখানেও বিশৃঙ্খলতার মাত্রা অনেক কমে যায়। তো সুতরাং কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটার জন্য সিস্টেমে বিশৃঙ্খলতা বৃদ্ধি পেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতাও নেই। তো আমরা একটাই চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে কি তাহলে সেই ড্রাইভিং ফোর্সটা কি, যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার প্রকৃত চালক বলটা কি, ড্রাইভিং ফোর্স ইন এ স্পন্টেনিয়াস প্রসেস, যে কি হলে অ্যাকচুয়ালি কিসের মাধ্যমে ঠিক হয় যে একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, সেটাই আমরা বোঝার চেষ্টা করছি। এবারে আমরা এনট্রপি ধারণায় আস্তে আস্তে আসব। তো আমরা বুঝতে পারলাম যে কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা যদি আমরা নির্ধারণ করতে চাই তাহলে আমাদের ডেল্টা এইচ এর ভ্যালুটা বা মানটা বা জানার যেরকম দরকার হচ্ছে, তার পাশাপাশি সিস্টেমের যে গঠনকারী কণাগুলো আছে, যে কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস যেগুলো আছে, যে পার্টিকেলস আছে, অণু পরমাণু বা আয়ন যেই হতে পারে, তাদের বিশৃঙ্খলতা বা র্যান্ডমনেসও একটা কিন্তু নির্ণায়ক একটা ভূমিকা পালন করছে। তো সিস্টেমের এই যে গঠনকারী কণাগুলোর বিশৃঙ্খলতা বা র্যান্ডমনেস পরিমাপ করার জন্য যে রাশিটাকে আনা হয় সেইটা বা হচ্ছে এনট্রপি। এটা একটা তাপগতীয় ধর্ম বা অপেক্ষক। তো বিজ্ঞানী ক্লসিয়াস এনট্রপি গ্রিক শব্দ ট্রপ থেকে নেওয়া হয়েছে, অর্থ ট্রান্সফরমেশন, এই অপেক্ষকটি আনেন। তো একে এস অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। সিস্টেমের গঠনকারী কণাগুলোর বিশৃঙ্খলতা হ্রাস বা বৃদ্ধির ফলে এনট্রপি যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি হয়। তো এনট্রপির আমরা কিভাবে সংজ্ঞা দিয়ে থাকি, যে তাপগতীয় ধর্ম বা অপেক্ষক কোনো সিস্টেমের গঠনকারী ও কণাগুলির বিশৃঙ্খলতার মাত্রাটা পরিমাপ করে তাকে আমরা এনট্রপি বলে থাকি। তো এনট্রপিকে আমরা কিভাবে লিখে থাকি, যে এনট্রপির যে পরিবর্তন, যেহেতু এটা একটা স্টেট ফাংশন, এটার ইনিশিয়াল বা ফাইনাল স্টেটটা জানা থাকলে এটার পরম মানটা নির্ধারণ করা সম্ভব না। আগে যে আমরা এনথালপি, আন্তঃশক্তি এগুলো পড়ে এসেছি তার মধ্যেই, তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, এনট্রপির পরিবর্তনটাকে ডেল্টা এস ইজ ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। তাহলে কিউ রিভার্সিবল তোমরা জানো, কিউ হচ্ছে তাপ, শোষিত বা বর্জিত তাপ পরবর্তী প্রক্রিয়া, এবং যেই উষ্ণতা এটা ঘটছে সেই উষ্ণতাটা হচ্ছে ক্যাপিটাল টি। তো এনট্রপির বৈশিষ্ট্যগুলো কি কি, আমি বারবার বলছি, কোনো সিস্টেমের এনট্রপি মানে হচ্ছে উক্ত সিস্টেমে যে গঠনকারী কণাগুলো আছে, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, তাদের র্যান্ডমনেস, যে বিশৃঙ্খলতার পরিমাপক। তাহলে মেজারমেন্ট অফ randomness is done by this function. তো এখানে কি হচ্ছে, এনট্রপি হচ্ছে একটা অবস্থার অপেক্ষক, একটা স্টেট ফাংশন। কোনো প্রক্রিয়ায় আমি বললাম সিস্টেমের এনট্রপি পরিবর্তন প্রক্রিয়াটির প্রাথমিক এবং অন্তিম অবস্থায় সিস্টেমের এনট্রপি মানের উপর নির্ভর করে, ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট। তো সেই জন্য কোন পথে সম্পন্ন হয়েছে সেই প্রক্রিয়াটা তার উপর কিন্তু একেবারেই এটা নির্ভরশীল নয়, এটা একটা পরিমাণগত ধর্ম। সাধারণভাবে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পায়। তো অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এটা হ্রাস পায়। সাম্যাবস্থায়, যখন একটা সিস্টেমের সাম্যাবস্থায় ডেল্টা এস ইজ ইকুয়াল টু 0 হয়, পরমশূন্য উষ্ণতায় একটা বিশুদ্ধ ও নিখুঁত কেলাসের এনট্রপির মান 0 ধরা হয়। তো আমরা কিভাবে এবার আমাদের তাহলে এখন উদ্দেশ্যটা কি, সিস্টেমের এনট্রপির পরিবর্তন, এনট্রপি চেঞ্জ অফ এ সিস্টেম আমাদের এবার মাপতে হবে। তো কোনো প্রক্রিয়ায় তাহলে সিস্টেমের এনট্রপির পরিবর্তন ডেল্টা এস S2 - S1, এটা আমরা এইভাবে মাপবো। তো আমি কিছু তোমাদের জন্য অঙ্ক রেখেছি, সেই অঙ্কগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে এই এনট্রপির পরিবর্তনগুলো মাপা হয়। তার আগে কতগুলো উদাহরণ একটু বলে দিই। পরবর্তী রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপির পরিবর্তন, এনট্রপি চেঞ্জ অফ এ সিস্টেম ইন এ রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। তো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, তো দেখো এখানে আচ্ছা, তার আগে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি, এখানে কোনো তাপের আদান প্রদান হয়নি। তোমরা জানো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে কিউ রিভার্সিবল 0।
কিউ রিভার্সিবল যদি 0 হয় তাহলে ডেল্টা এস ইজ ইকুয়াল টু অবশ্যই 0 হবে। তার আগে ছিল চক্রীয় প্রক্রিয়ায় বা সাইক্লিক প্রসেসে সিস্টেমের এনট্রপি পরিবর্তন। সিস্টেম চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেসে কি হয় তোমরা জানো যে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা সেম হয়। তাই যদি হয় তাহলে এনট্রপি বিইং আ স্টেট ফাংশন তাহলে ডেল্টা এস অবশ্যই 0 হবে, তাই তো? তাহলে S1 ইজ ইকুয়াল টু S2 হলে ডেল্টা এসটা অবশ্যই 0 হবে। তারপরে কি অপরাবর্ত রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপি পরিবর্তন, এনট্রপি চেঞ্জ অফ এ সিস্টেম ইন অ্যান ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে কি দেখো অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি হচ্ছে, তোমার এখানে কোনো তাপের স্থানান্তর না হলেও এখানে দেখানো যায় যে সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পায়। অপরাবর্ত রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ডেল্টা এস গ্রেটার দেন 0 হয়, এটা একটা ক্যালকুলেশন করে দেখানো সম্ভব। বা সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপির পরিবর্তন, এনট্রপি চেঞ্জ অফ এ সিস্টেম ইন অ্যান আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম একটা অবস্থা থেকে আরেকটা নির্দিষ্ট অবস্থায় পরিণত হয়, চলে যায়, তো সেখানে সিস্টেমের এনট্রপির পরিবর্তন আমরা ডেল্টা এস কিউ রিভার্সিবল বাই টি দিয়ে প্রকাশ করতে পারি। তো ভৌত দশায় পরিবর্তনে যখন ভৌত অবস্থার পরিবর্তন হয় তখন সিস্টেমের যে এনট্রপির পরিবর্তন, এনট্রপি চেঞ্জ অফ এ সিস্টেম ডিউরিং ফেজ চেঞ্জ। তার মানে কি তখন আমরা এখানে যে তাপটা গৃহীত বা বর্জিত হয় সেটা ওই রাসায়নিক বিক্রিয়ার এনথালপি পরিবর্তনের সঙ্গে সমান, সেই জন্য আমরা ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টিউ লিখতে পারি। ধরো গলনের এনট্রপি, তার মানে কি হবে ডেল্টা এস ফিউশন, তার ওই নির্দিষ্ট গলন বিক্রিয়ার যে তাপের পরিবর্তন বিক্রিয়ার এনথালপি পরিবর্তন সেইটা তাহলে ডেল্টা এইচ ফিউশন বাই টি, এইভাবে আমরা এটা বার করতে পারি। বা তোমার বাষ্পায়নের এনট্রপি, তো আমরা এই ধরনের অঙ্ক করবো পরে, তাহলে ডেল্টা এইচ ভেপোরাইজেশন যেটা আছে রাসায়নিক বিক্রিয়ার যে এনথালপি চেঞ্জ আছে সেইটা বাই টি। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা এখানে সংজ্ঞাও দিতে পারি আমরা, যেমন ধরনের ফিউশনের ক্ষেত্রে এক মোল কঠিন পদার্থ তার গলনাঙ্কে সম্পূর্ণ তরল দশায় রূপান্তরিত হলে এনট্রপির যে পরিবর্তন হয় তাকে গলনের এনট্রপি বলে। আর এখানে এক মোল তরল পদার্থ তার স্ফুটনাঙ্কে সম্পূর্ণভাবে বাষ্পীয় দশায় পরিণত হলে এনট্রপির যে পরিবর্তন হয় তাকে তার বাষ্পীভবনের এনট্রপি বলা হবে এবং এই সমীকরণ দ্বারা সেগুলোকে নির্ণয় করা হবে। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ বা সংকোচনে এনট্রপির পরিবর্তন, এনট্রপি চেঞ্জ অফ এন আইডিয়াল গ্যাস ইন অ্যান আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন অর কন্ট্রাকশন। আচ্ছা, এবার এন মোল আদর্শ গ্যাস আছে, ধরো সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া সম্প্রসারিত বা এখানে সম্প্রসারণের কথাটা যদি প্রথমে ভাবি যে তাহলে আমাদের এখানে ডেল্টা এর সাথে কিউ রিভার্সিবল বাই টি। আচ্ছা, তাহলে এখানে দেখো দেখানো যায় যে এটা সহজেই সিস্টেমের এনট্রপির পরিবর্তন, এখানে কিউ এর জায়গায় মানটা বসিয়ে দিলে ওখানে তো এখানে একটু ভেবে দেখো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যে নেওয়া হয়েছে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস কিউ, কিউ হচ্ছে এখানে, তাহলে কিউটা আমরা ধরো বার করতে চাই, এখানে যদি সমষ্ণ পরিবর্তন হয় তাহলে ডেল্টা ইউটা 0, উষ্ণতা স্থির থাকলে ডেল্টা ইউ এর ভ্যালু 0 হয়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ, সেজন্য এখানে ডাব্লিউতে আমরা যে মাইনাস সাইনটা পেয়েছিলাম সমষ্ণ প্রক্রিয়ায় যখন আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করেছিলাম, তো সেই জন্য এখানে মাইনাস সাইনটা নেই। এবার ভেবে দেখো এনআর টি ছিল, টিটা বাই টি, ডেল্টা এসের যে বাই টির জন্য এটা কেটে গেছে, ফলে এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা একটু করে দেখতে পারো যে কীভাবে ডেল্টা এসটা এইটা এলো, ওই ওয়ার্ক ডানের যে আমরা ক্যালকুলেট করেছিলাম সেইটা থেকে এটা এসেছে, ডেল্টা এসটা কিউ রিভার্সিবল বাই টি এই হিসেবে এইটা এসেছে। তো এইগুলো আমরা ব্যবহার করতে পারি, তাই তো? তো এবারে আমরা জানার চেষ্টা করছি যে আমরা তো এতক্ষণ সিস্টেমের এনট্রপি পরিবর্তন বা এনট্রপি চেঞ্জ নিয়ে কথা বললাম, পরিবেশ বা পারিপার্শ্বিকের এনট্রপি পরিবর্তনের ক্ষেত্রে তাই সারাউন্ডিংসের কী হবে, চেঞ্জ ইন এনট্রপি অফ দ্য সারাউন্ডিংস। আচ্ছা দেখো, কোনো সিস্টেম তাহলে তার পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান করলে সেই পরিবেশেরও কিন্তু একটা এনট্রপি পরিবর্তন হওয়া উচিত, তাই না? তো পরিবেশের এনট্রপি পরিবর্তন আমরা যখন ক্যালকুলেট করব তখন আমরা ধরে নেব যে পরিবেশের আকার কিন্তু সিস্টেমের তুলনায় অনেক বড়, পরিবেশ স্থির উষ্ণতায় তাপের আধার হিসেবে ক্রিয়া করে, পরিবেশ থেকে যখন তাপ গ্রহণ বা বর্জন হয় তখন পরিবেশের উষ্ণতা ও চাপ অপরিবর্তিত থাকে, তাপের এই গ্রহণ বর্জন পরাবর্তভাবে সংঘটিত হয়, রিভার্সিবলি হয়, এটা আমরা ধরে নিচ্ছি। তো ধরা যাক টি কেলভিন উষ্ণতায় কোনো প্রক্রিয়ায় সংঘটিত সিস্টেম একটা কি করেছে, পরিবেশে তাপ বর্জন করেছে, তাহলে তার হচ্ছে মাইনাস কিউ সিস্টেম তাপ যে বর্জনটা করেছে, তাহলে পরিবেশ সেই তাপটা শোষণ করেছে বলে সেটা তাহলে হবে প্লাস কিউ সিস্টেম যেটা সিস্টেম বর্জন করেছে, তাহলে পরিবেশের এনট্রপি পরিবর্তন কি হওয়া উচিত, ডেল্টা সারাউন্ডিংস প্লাস কিউ সিস্টেম বাই টি।
আচ্ছা, তো এইটা হচ্ছে এবার যদি কোনো প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা পরিবেশের তাপ বর্জিত হয় তাহলে পরিবেশের এনট্রপি আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পায়। আর যদি উল্টোটা হয় তাহলে যদি কোনো প্রক্রিয়ায় সিস্টেম থেকে যদি সে তাপ শোষণ করে তাহলে পরিবেশ দ্বারা বর্জিত তাপ হচ্ছে মাইনাস কিউ সিস্টেম, তাহলে প্রক্রিয়াটাতে পরিবেশের এনট্রপি পরিবর্তন কি হবে মাইনাস কিউ সিস্টেম বাই টি। তাহলে কি হলো, কোনো প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা পরিবেশ থেকে তাপের শোষণ যদি হয় তাহলে পরিবেশের এনট্রপি আমরা দেখতে পাচ্ছি হ্রাস পায়। তাহলে এইভাবে দেখো আমরা কি করতে পারছি যে পরিবেশের ক্ষেত্রে বা সারাউন্ডিংসের ক্ষেত্রে তার যে এনট্রপির পরিবর্তনটা হচ্ছে সেইটা আমরা ক্যালকুলেট করতে পারছি। আমরা যে শুধু যে সিস্টেমেরটাই করতে পারছি তা না, আমরা পরিবেশেরটাও করতে পারছি। এবারে আমি তোমাদের জন্য বেশ কিছু অঙ্ক রেখেছি যাতে তোমরা বুঝতে পারবে যে এনট্রপির এই যে ক্যালকুলেশনগুলো কিভাবে করা হয়। প্রথম অঙ্ক, ইথানলের স্ফুটনাঙ্ক 78.4 ডিগ্রি সেলসিয়াস। ইথানলের বাষ্পীভবনে এনথালপির পরিবর্তন 96 জুল পার মোল। ইথানলের বাষ্পীভবনে এনট্রপির পরিবর্তনের মান নির্ণয় করো। তো যে ফর্মুলাটার কথা আমি বলেছি ডেল্টা এস ভেপোরাইজেশন বাই টিভি, অর্থাৎ এখানে এই যে বাষ্পায়ন হচ্ছে তো সেই বাষ্পায়নের যে এনথালপি চেঞ্জ সেটা এখানে বলে দেওয়া আছে, আর সংশ্লিষ্ট যে তাপমাত্রা সেটা এখানে বসানো হয়েছে, বসিয়ে এনট্রপিটা ক্যালকুলেট করা হয়েছে। দেখা যাচ্ছে 0.273 জুল পার কেলভিন পার মোল হচ্ছে। 2 নম্বর, স্বাভাবিক স্ফুটনাঙ্কে জলের বাষ্পীভবনের লীন তাপ 40.75 কিলোজুল মোল ইনভার্স। বাষ্পীভবনের এনট্রপির পরিবর্তন গণনা করো। তো এখানে বাষ্পীভবনের জন্য এখানে একই ফর্মুলা, তাহলে এখানে দেখো মানগুলো বসানো হয়েছে। স্বাভাবিক স্ফুটনাঙ্ক মানে 100 ডিগ্রি সেলসিয়াস, তো এখানে সেটাকেই ডেল্টা ওই টিটাকে 373 কেলভিন বসানো হয়েছে, আর কিলোজুলটাকে জুলে নিয়ে যাওয়া হয়েছে করে, তাহলে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 109.25 জুল পার মোল পার কেলভিন। 3 নম্বর, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। এই গলন প্রক্রিয়ার মোলার এনট্রপির পরিবর্তন গণনা করো। এটা কিন্তু পার গ্রামে আছে, মোলেরটা বলা নেই, সেজন্য এটাকে 18 দিয়ে মাল্টিপ্লাই করে কিন্তু মোল করা হয়েছে। তো দেখো একই ফর্মুলা, তাহলে এখানে 80 ক্যালোরিটাকে এই যে 18 দিয়ে গুণ করলে এটা মোল ইনভার্সে চলে গেল, পার মোল হলো, তো সেইটা করা হয়েছে। আর বাকি তো এখানে টেম্পারেচারটা 273 বসানো হয়েছে, এটার ভ্যালুটা আমরা পাচ্ছি 5.27 ক্যালোরি পার কেলভিন পার মোল। তারপরের যে অঙ্কটা 4 নম্বর, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় H2O সলিড থেকে H2O গ্যাস হচ্ছে, এটা ডেল্টা এইচ ভ্যালুটা দেওয়া আছে 51885 জুল পার মোল। H2O লিকুইড থেকে H2O গ্যাসের যে ডেল্টা এইচ পরিবর্তন, ডেল্টা এইচের যে চেঞ্জ সেটা হচ্ছে 45860 জুল পার মোল। এখানে এবার সলিড থেকে লিকুইড এই যে প্রক্রিয়াটার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এনট্রপির পরিবর্তনটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো আমি সমীকরণগুলো আরেকবার লিখে নিচ্ছি। সলিড থেকে গ্যাস এই ডেটাটা দেওয়া ছিল, সেটা লিখে নিয়েছি। লিকুইড থেকে গ্যাস এই ডেটাটা দেওয়া ছিল, সেটাও লিখে নিয়েছি। এবার দেখো আমি যদি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা মাইনাস করি তাহলে কি হবে, সলিড থেকে লিকুইড, তাহলে ডেল্টা এইচ ভ্যালুটাও মাইনাস করা হলো, তাহলে 6025 জুল পার মোল হলো। আর ডেল্টা এসটা কি হবে, তাহলে এই যে এনথালপির পরিবর্তন সেটাকে তাহলে ওই উষ্ণতায় তাহলে সেটা লিখে নিয়ে 22.06 জুল পার কেলভিন পার মোল। তো 5 নম্বর অঙ্ক, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে 5 গ্রাম বরফ গলনের এনট্রপি পরিবর্তন গণনা করো। বিপরীত পরিবর্তনের ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন কত হবে। বরফ গলনের লীন তাপ দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম। তো এখানে আমি আবার সেই ডেল্টা এইচ বাই টি ফর্মুলাটা ব্যবহার করছি। 1 গ্রামের জন্য যদি 80 ক্যালোরি হয় তাহলে 5 গ্রামের জন্য 5 ইন্টু করে নিয়েছি, আর এটা ক্যালোরিতে ছিল, এটাকে 4.184 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা জুলে চলে যাবে, তাহলে বাই 273, এটা টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসটাকে কেলভিনে প্রকাশ করা হয়েছে, তাহলে 6.13 জুল পার কেলভিন। তো দেখো বিপরীত যে প্রক্রিয়াটা তাহলে সেটা একটা মাইনাস সাইন দিয়ে হবে, আর কিছুই না। তো এটা যদি গলনের হয় তাহলে এটা ঘনীভবনে, তাহলে এটা বিপরীত প্রক্রিয়াটা শুধুমাত্র মাইনাস সাইনটা অ্যাড হবে, আর কিছু না। পরবর্তী যে অঙ্ক নাম্বার 6, CH4 গ্যাসিয়াস প্লাস CO2 গ্যাসিয়াস থেকে 2CO প্লাস 2H2 বিক্রিয়ার ডেল্টা S0 নির্ণয় করতে বলা হচ্ছে। দেওয়া আছে S0, প্রত্যেকটার আলাদা আলাদা করে এনট্রপির ভ্যালুগুলো দেওয়া আছে। 188 জুল মিথেনের, তারপরে কার্বন ডাইঅক্সাইডে 213.8 জুল পার কেলভিন পার মোল, কার্বন মনোক্সাইডের একটা ভ্যালু, হাইড্রোজেনের একটা ভ্যালু। তো আমাদের কি করতে হবে, এই যে বিক্রিয়াটা রয়েছে সেই বিক্রিয়ার
যে এন্ট্রপি পরিবর্তন সেইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। যেরকম আমরা এর আগে বিক্রিয়ার এনথালপি পরিবর্তন ডেল্টা এইচ আমরা করেছিলাম, সেরকমভাবে আমরা এটা করব। তো দেখো তাহলে আমরা ভ্যালুগুলো ডেল্টা এস জিরো রিয়াকশন করতে হবে, তাহলে প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট করেছি যেরকম আমরা এনথালপি ক্যালকুলেশনের সময় করেছিলাম। তো আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেইগুলো আমরা ব্যবহার করেছি, প্রোডাক্টেরগুলো মৌল সংখ্যা দিয়ে সেগুলো সহগ যেটা পেয়েছি সেটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, মাইনাস রিয়াক্টেন্টেরগুলো করেছি, করে আমাদের ফাইনাল রেজাল্ট এসেছে 254.8 জুল পার কেলভিন পার মোল। 7 নম্বর, 1 অ্যাটমসফিয়ার চাপেও 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল জলের বাষ্পায়নে এনথালপি পরিবর্তন 40850 জুল পার মোল। ওই চাপ উষ্ণতায় জলীয় বাষ্প ও জলের মোলার এন্ট্রপির পার্থক্য কত? তাহলে দেখো এখানে ডেল্টা এইচ ভেপোরাইজেশনটা দেওয়া আছে, এনথালপি পরিবর্তন যেটা, আর এনথালপি পরিবর্তন এন্ট্রপি পরিবর্তন মানেই কিন্তু এখানে বাষ্প আর জলের যে পরিবর্তন সেটাই মাপা হচ্ছে। তো আমরা যে ফর্মুলায় ব্যবহার করছিলাম ডেল্টা এইচ ভেপোরাইজেশন বাই টি, সেখানে এখানে এটা বসিয়ে দেওয়া হয়েছে 109.51 জুল পার কেলভিন এসছে। এটা মোলার এন্ট্রপি অবশ্যই বলেই দেওয়া হয়েছে মোলার এন্ট্রপি। 8 নম্বর, নাইট্রোজেন লিকুইডের বাষ্পায়নের মোলার এনথালপি 5.586 কিলোজুল পার মোল হলে প্রদত্ত প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন গণনা করো। তো প্রক্রিয়াটা দেওয়া হয়েছে 2 মোল নাইট্রোজেন লিকুইড আছে 1 অ্যাটমসফিয়ার মাইনাস 195.6 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 মোল নাইট্রোজেন হচ্ছে গ্যাস 1 অ্যাটমসফিয়ার মাইনাস 195.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে এন্ট্রপি পরিবর্তনটা যেহেতু 2 মোল আছে 2 ইন্টু হয়ে গেছে ডেল্টা এইচ ভেপোরাইজেশন বাই 2, তো সেখানে 2 ইন্টু 5.586 এটাকে জুলে নিয়ে যাওয়া হয়েছে, আর টেম্পারেচারটাকে এখানে টিতে প্রকাশ করা হয়েছে। ক্যালকুলেশনটা করার পরে 144.34 জুল কেলভিন ইনভার্স হয়েছে। তো পরের যে অঙ্ক নাম্বার 9, প্রমাণ অবস্থায় 1 মোল জল লিকুইড গঠিত হওয়ার ফলে পরিবেশের এন্ট্রপির কি পরিবর্তন হবে? দেওয়া আছে ডেল্টা এইচ 0F মাইনাস 286 কিলোজুল পার মোল। তো এখানে আমরা জল তৈরি হওয়ার যে রিয়াকশনটা সেটা লিখে নিয়েছি, যার এনথালপির চেঞ্জটা আমাদের দেওয়া আছে। এই তাপটা যেহেতু পরিবেশ দ্বারা শোষিত হচ্ছে, তার মানে পরিবেশের ক্ষেত্রে আমরা এটাকে প্লাস 286 কিলোজুল ধরে নিচ্ছি, এবং সেই জন্য পরিবেশের এন্ট্রপি পরিবর্তনটা আমরা এবার ক্যালকুলেট করছি। এই ভ্যালুটা বসাচ্ছি, যে উষ্ণতায় হচ্ছে সেইটা বসাচ্ছি, করে 959.73 জুল পার কেলভিন। তাহলে এখানে জল তৈরি হওয়ার ফলে জল এই তাপটা পরিবেশে বর্জন করেছে এবং তাপটা পরিবেশ শোষণ করেছে, ফলে এখানে পরিবেশের ক্ষেত্রে এটা প্লাস হয়েছে, করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে পরিবেশের এন্ট্রপির মান বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, নিচে কোন পরিবর্তনগুলিতে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি বা হ্রাস পায়? এখানে অনেকগুলো সমীকরণ দেওয়া হয়েছে, তো আমাদের দেখতে হবে যে কোনখানে একটা হয়তো সলিড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে যাচ্ছে, তাহলে যেখানে বিশৃঙ্খলতা বা র্যান্ডামনেস বৃদ্ধি পাবে সেই সমস্ত জায়গায় আমরা বলবো যে এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে। আর যেখানে গ্যাসীয় অবস্থা থেকে হয়তো সলিড স্টেট হয়ে যাচ্ছে সেখানে আমরা বলবো যে সিস্টেমের এন্ট্রপি হ্রাস পাবে। আমরা অর্থাৎ এখানে আমাদের দেখার বিষয়টা হচ্ছে বিশৃঙ্খলতা বা র্যান্ডামনেসটা কোথায় বাড়ছে বা কমছে। 1 নম্বর, NH4Cl সলিড থেকে দুটোই গ্যাসিয়াস স্টেটে যাচ্ছে, NH3 এবং HCl, তাহলে আমরা বলবো সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, গ্যাসিয়াস স্টেটটা অনেক বেশি র্যান্ডামনেসটা বেশি। এখানে ম্যাগনেসিয়াম সলিড, এখানে দ্রবণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন গ্যাসিয়াস এখানে ফর্মে যাচ্ছে, তো এই দ্রবণের মধ্যে তাহলে সিস্টেমের এন্ট্রপি এখানে বৃদ্ধি পাচ্ছে। বা 3 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি গ্যাসিয়াস স্টেট থেকে সলিড স্টেটে আসছে, তার মানে এখানে অনেক বেশি অ্যারেঞ্জড হয়ে যাচ্ছে, সলিড স্টেটটা অনেক বেশি অ্যারেঞ্জড অর্ডারড একটা স্টেট, তার মানে এখানে এন্ট্রপিটা এখানে হ্রাস পাচ্ছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যেটা এখান থেকে গ্যাসিয়াস স্টেটে যাচ্ছে, সলিড থেকে এখানে গ্যাসিয়াস স্টেটে যাচ্ছে এবং এখানে অণু সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য এখানে গ্যাসিয়াস স্টেটে গেলেও এখানে মোল সংখ্যাটা কমে যাচ্ছে, তো সেই জন্য এখানে এন্ট্রপি হ্রাস পাচ্ছে। আবার হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন থেকে অক্সিহিমোগ্লোবিন হচ্ছে, এখানেও গ্যাসিয়াস স্টেট থেকে একটা যে স্টেটে যাচ্ছে সেখানে ওর এন্ট্রপিটা হ্রাস পাচ্ছে যেহেতু র্যান্ডামনেসটা কমে যাচ্ছে। বা এটা তো 4Fe সলিড 3O2 গ্যাসিয়াস থেকে Fe2O2 সলিড স্টেটে যাচ্ছে, ফলে ওর র্যান্ডামনেসটা কমে যাচ্ছে, ফলে এন্ট্রপি হ্রাস পাচ্ছে। আচ্ছা, কার্বন হীরক থেকে কার্বন গ্রাফাইট, এখানে হীরক অনেক বেশি অর্ডার, সেই জন্য এখানে থেকে কার্বন গ্রাফাইট যেখানে র্যান্ডামনেস অনেক বেশি বেড়ে যাচ্ছে, বিশৃঙ্খলতার এখানে মাত্রা অনেক বেশি, সেই জন্য এখানে আমরা বলতে পারছি যে এন্ট্রপি এখানে বৃদ্ধি পাচ্ছে। তো এই ধরনের এন্ট্রপির অঙ্কগুলো তোমাদের করতে হবে প্র্যাকটিস,
আমি এখানে 11-এর অ্যানুয়ালে যেগুলো এসেছিলো সেগুলোও কিছুটা দেখিয়েছি, তোমাদের বইতে আছে সেরকম অঙ্কও কিছু দেখিয়েছি। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার কনসেপ্টের উপর দখল বাড়বে, তত বেশি তুমি এই ধরনের অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন আনসার করতে পারবে। সেজন্য অঙ্ক ভীষণভাবে করতে হবে। যারা কম্পিটিটিভ এক্সামে দিতে চাও তাদের ভীষণভাবে অঙ্ক করতে হবে। তো আশা করি সবার এই অঙ্কগুলো যেগুলো দেখিয়েছি সেগুলো কাজে লাগবে। আমরা আরেকটা ক্লাসই আমরা করছি থার্মোডাইনামিক্সের, নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসছি গিবসের মুক্ত শক্তি, ফ্রি এনার্জি এবং স্বতঃস্ফূর্ততার আরও কিছু ধারণা। সেটা নিয়ে আমাদের থার্মোডাইনামিক্সের নেক্সট ক্লাসটায় আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শেষ করবো। সবাইকে অনেক ধন্যবাদ।